আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান আজকের ক্লাসের আজকের পাঠে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা গতি নিয়ে আলোচনা করেছিলাম যে গতি কি, স্থিতি কি, গতি এবং স্থিতির আপেক্ষিকতা। তো আজ আমরা এর পরে গতির আরো কিছু অংশ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের গতি বা গতিগুলো কেমন হয় সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে কিছু ছবি দেখি আমরা স্ক্রিনে। সাথে বইটি নিয়ে বসতে ভালো হয়। শিক্ষার্থীরা যদি তোমরা এখানে এক থাকো তাহলে বই সাথে নিয়ে বসলে ভালো হবে। কিছু কাজ আছে যেগুলো আমরা আজ দেখবো, স্ক্রিনে দেখবো, বইটা সাথে থাকলে ভালো হয়। তো চলো আমাদের পাঠে। আমার পরিচিতি আগে তোমাদের সাথে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি, তো আর এখানে আমি পরিচিতি স্কিপ করে গেলাম। এখানে দুটো বল দেওয়া আছে আমাদের স্ক্রিনে। এখানে একটি বল, এখানে একটি বল। তো আমরা দেখি প্রথম কি ঘটে। এখান থেকে বলটি এখানে গেল, তাই তো? তো এই যে এখান থেকে এখানে গেল, এই পথটা কেমন একটু আমরা যদি রেখা দিয়ে চিহ্নিত করি পথটাকে, তাহলে কি হয়? একটা সরল পথ পাওয়া যায় বা সরল রেখা পাওয়া যায়। বলটি সোজা পথে স্থান পরিবর্তন করলো, এভাবে আমরা বলতে পারি। আবার আমরা নিচের বলটিকে একটু খেয়াল করি। নিচের বলটি যখন এখান থেকে এখানে গেল তখন কিন্তু সে সোজা পথে যায়নি। তো এই ধরনের সোজা পথে না গেলে এই ধরনের পথগুলোকে আমরা বলবো বক্র পথ বা বাঁকা পথ। তাহলে আমরা কি দেখলাম? বলটি বক্র পথে স্থান পরিবর্তন করলো। তো এই যে এখানে দুটো জিনিস আমরা দেখলাম, একবার বলটি সোজা পথে গেল, একবার বক্র পথে গেল। এখানে বলটি যেহেতু স্থান পরিবর্তন করলো, আমরা পর্যবেক্ষণ করলাম, অর্থাৎ আমাদের সাপেক্ষে এখানে বলটির গতি ছিল, তবে দুভাবে গতিপ্রাপ্ত হয়েছে। এখানে এক ধরনের গতি, এখানে এক ধরনের গতি। তো এরকম আরো কিছু গতির ছবি আমরা দেখি। এখানে একটু খেয়াল করো, একটি দোলনায় একটা ছেলে এবং মেয়ে দোলনায় দুলছে। তো দোলনার এখানেও একটা গতি আছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। এটা এক ধরনের গতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দোলনায় দুলছে। আবার এখানে একটি জিনিস খেয়াল করো, একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে একটি বল বৃত্তাকারে, সুতো দিয়ে বাঁধা একটি বল বা একটা রিং বৃত্তাকারে ঘুরে আসছে। এখানে এক ধরনের গতি আমরা দেখি। তো আমরা এর আগে জেনে আসছি যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তনই হচ্ছে গতি, আর যদি স্থান পরিবর্তন না করে তাহলে সেটিকে আমরা বলি স্থিতি। তো আজ যেহেতু আমরা গতি নিয়ে আলোচনা করছি, এতক্ষণ যে ছবিগুলো আমরা দেখলাম সবগুলোতেই বিভিন্ন রকমের গতি দেখতে পেলাম। হ্যাঁ, এক একটা এক এক রকমের গতি। বলটি যখন সোজা স্থান পরিবর্তন করলো একরকম, বক্রপথে স্থান পরিবর্তন করলো ওইখানে ছিল একরকম। আবার মেয়েরা বা ছেলে মেয়ে দুটো যখন দোলনায় দুলছিল সেখানে একরকম গতি দেখলাম। বৃত্তাকারে একটি বল এভাবে ঘুরছিল, সেখানেও আরেক ধরনের গতি দেখতে পেলাম। তো আমাদের চারপাশে আরো এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের গতি দেখতে পাই। তো আজ আমরা এই গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ গতির প্রকারভেদ। আমাদের দশম অধ্যায়ের 3 থেকে 8 পাঠে এটি আছে, এবং এই পাঠ শেষে আমরা গতির প্রকারভেদ করতে পারবো, বিভিন্ন ধরনের গতির নাম বলতে পারবো এবং গতিগুলো ব্যাখ্যা করতে পারবো, উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবো। শ্রেণীগুলো আমরা আগে একটু জেনে নিই যে গতির কি কি শ্রেণী আছে। এখানে আমি স্লাইডে কয়েকটি গতির নাম দিচ্ছি। তো আমরা বিভিন্ন ভাবে গতিকে শ্রেণীকরণ করতে পারি। এর মধ্যে আমাদের এই বইয়ে বা আমরা ষষ্ঠ শ্রেণীতে যতটুকু জানবো তার মধ্যে আমরা 5টি গতি পাই: চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। আমি আরেকবার বলছি: চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। এই 5 প্রকারের গতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো একটা একটি করে আমরা সবগুলোর ব্যাখ্যা এখানে দেখব উদাহরণ সহ। তবে আমাদের এই নামগুলোকে একটু মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের যদি প্রশ্ন আসে যে গতির প্রকারভেদ বা কি কি ধরনের গতি আমরা দেখতে পাই, তখন আমরা যেন এই নামগুলো বলতে পারি।
আমি ক্লাসে সাধারণত এরপরে একটি একক কাজ দিই গতির নামগুলো দিয়ে, আশা করি তোমরাও নামগুলো এখন বলতে পারবে। আর এখানে কিছু ছবি আমি শুধু গতির নামের উপর অ্যাড করেছি, যেমন চলন গতিটা এই ধরনের গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, ঘড়ির কাঁটার যে গতি, এক একটা এক এক গতি। তো আমরা এগুলো বিস্তারিত সামনে আলাদা আলাদা সবগুলো দেখব। গতির শ্রেণীকরণ করে বিভিন্ন প্রকার গতির নাম লিখো, আশা করি তোমরা পারবে, এটি নিজেরা বাসায় করবে, লিখবে। তো চলো প্রথমে আমরা চলন গতি নিয়ে একটু আলোচনা করি। এখানে একটি ছবিতে তোমাদের বইয়ের একটি কাজ আছে, ছবি আছে, চিত্র 10.3। এই 10-3 যে ছবিটি আছে সেটি আমি এখানে একটু অ্যানিমেশন দিয়ে দেখানোর চেষ্টা করেছি। একটি বক্স বা বাক্স, চারকোণ আকৃতির একটি বাক্স, এই বাক্সের এই বিন্দুটা যদি দেয়া হয়, এই বিন্দুটাকে আমরা বলবো সি। তো এইটা এখান থেকে এখানে যাবে, আমরা যদি ঠেলে নিয়ে যাই তাহলে কি হয়, সোজা পথে যাচ্ছি আমরা, সোজা সরল পথে ঠেলে নিয়ে গেলাম। তো দেখা যাচ্ছে কি আগে যেটা এ বিন্দুতে ছিল, হ্যাঁ, এখানে এটি বি বিন্দুতে স্থানান্তরিত হলো বা সরে গেল। যেটি ছিল সি বিন্দু সেটি ডি বিন্দুতে সরে গেল, অর্থাৎ একই পথে, একই একটা বিন্দু আরেকটা বিন্দুতে সরে গেল। তো এই রকম যদি ঘটে, এই ধরনের এখানে ব্যাখ্যা আমরা কিভাবে দেই দেখো। চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমন ভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। এখন এই দূরত্বটুকু সমান কিনা সেটা তো আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের এই যে এ বিন্দু বি বিন্দুতে, সি বিন্দু ডি বিন্দুতে সরে গেল, এখন এ বি সমান যদি সি ডি আমরা দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এটি সমান দূরত্ব অতিক্রম করলো। যেহেতু আমাদের চলন গতি হতে হলে একই সময়ে একই কোনো বস্তু সকল কণা বা বিন্দু একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তো এই শর্ত মানতে গেলে আমাদের কি করতে হবে, এ বি সমান সিডি দেখাতে হবে। যদি তাই হয়, যদি আমরা দেখি যে এ বি সমান দূরত্ব হচ্ছে সিডি, তখন এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। আমি আরেকবার বলি, চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমন ভাবে চলে যে সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। তো আশা করি বোঝাতে পেরেছি, এবং উদাহরণটা খেয়াল রাখলেই আমরা এর সংজ্ঞাটাও লিখতে পারবো। এবং আমরা এখানে দেখি যে দূরত্ব সমান সিডি দূরত্ব। এখানে আরেকটি বক্স, আগের বার সোজা সোজা এভাবে দিয়েছিলাম, এখন একটু এভাবে দিচ্ছি, তবে পথ সোজা, একটু বাঁকা করে নামছে ঠিক আছে উপর থেকে নিচে, কিন্তু পথটি সোজা। এখানে বক্সটা যখন নেমে যাবে বা আমরা যদি এটাকে ধাক্কা দিই তাহলে এইভাবে এই বক্সটি নিচের দিকে নামবে। আমাদের বক্সের এই পথ কিন্তু সরল রেখায় আছে, একটু খেয়াল রাখো, বক্সটির পথ কিন্তু সরল রেখায় আছে, আমি এখানে লাল ডট চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। আবার এই বলটির যে পথ সেটি কিন্তু অন্যরকম হবে। তো আমরা এখানে যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন এখানে এই গতিকে বলি আমরা সরল রৈখিক গতি, এবং এটা চলন গতিরই একটা ভাগ। তাই আমরা চলন গতিকে দুই ভাবে পাই, একটি হচ্ছে সরল পথে যদি যায় তাহলে সেটাকে আমরা বলি সরল রৈখিক গতি, বা সরল রেখা বরাবর যদি চলে সেটাকে সরল রৈখিক গতি বলি। আর বক্র পথে যদি যায় বা বক্র রেখা বরাবর যদি চলে তাহলে সেটাকে বলি আমরা বক্র গতি। আমরা নিচে বলের গতিটা একটু খেয়াল করি, এখানে বলটি বক্র পথে গিয়েছে, এটিও আমি লাল ডট চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমাদের বলটা এইভাবে বক্র পথে গেল। তাহলে যেহেতু বক্র পথে বা বক্র রেখা বরাবর গিয়েছে, এই ধরনের গতিকে আমরা বলবো বক্র গতি। তাহলে আমরা চলন গতি কয় ধরনের পেলাম, দুই ধরনের, সরল রৈখিক গতি, বক্র গতি। একই গতি দুই রকম হতে পারে তার চলার পথের জন্য। যখন সরল পথে চলে তখন আমরা বলছি সরল রৈখিক গতি, যখন বক্র পথে যাচ্ছে বক্র রৈখিক গতি। তো এই ছিল আমাদের চলন গতির উদাহরণ। এখন একটু খেয়াল করে, এখানে আমরা একটা পাখার ছবি দেখতে পাচ্ছি। পাখার যে গতিটি, পাখার এই ছবিটি, এখানে বৃত্তাকারে পাখার ডানাগুলো ঘুরতে থাকে। তো এখানে কি হয়, ঘূর্ণনের ফলে এখানে স্থান পরিবর্তিত হচ্ছে। একটা পাখা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, মানে স্থানটা পরিবর্তিত হচ্ছে।
যখন খুব স্পিডে ফ্যানটি ঘোরে বা ফ্যানগুলো ঘোরে, আমরা কিন্তু এত আলাদাভাবে দেখি না পাখার ডানাগুলোকে, কিন্তু এরা কিন্তু একই সাথে একই সময়ে ঘুরছে, কিন্তু বিভিন্ন ব্যাসার্ধের পথে ঘুরছে। একটা বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের পথে ডানাগুলো ঘুরতে থাকে। এইরকম যদি হয়, অর্থাৎ পাখার সকল বিন্দু একই পথে চলেনি, কিন্তু প্রতিটি বিন্দু পাখার কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। এখানে একটি পাখার কেন্দ্র আছে এবং এর চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। এক একটা পাখার জন্য এক একটা ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করি, এক একটা ডানার জন্য, তো আমার এখানে 4টা ডানা বা 3টা ডানা হতে পারে, 3টি পাখা থাকতে পারে। তো তার যে এক একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তবে কেন্দ্র একটি। এই জন্য আমরা বলছি যে সকল বিন্দু একই পথে চলেনি, যেহেতু পাখার ডানা অনেকগুলো, সকল বিন্দু একই পথে চলেনি, কিন্তু একটা বিন্দুকে বা একটা কেন্দ্রকে, অক্ষকে কেন্দ্র করে তার চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের পথে চলছে। পাখার এই ধরনের গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। অর্থাৎ পাখার গতিকে আমরা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আমরা দুইটি গতি পেলাম, চলন গতি এবং ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির একটি কাজ তোমাদের বইয়ে আছে, আমরা কাজটার ছবিটা একটু দেখবো। 86 পৃষ্ঠায় ঘূর্ণন গতির একটি কাজ 10-7 ছবিতে। এটা আমরা ইচ্ছে করলে ঘরেও করতে পারি। একটা কাঠি নিয়ে তার চারপাশে যদি আমরা এভাবে ঘুরি, হ্যাঁ, তখন এটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। এবং এটার জন্য আমি এখানে, তোমরা বাসায় নিজেরা এই কাজটি করে দেখার চেষ্টা করবে। আমি এখানে একটা ছবি দিয়ে শুধু দেখিয়ে দিয়েছি যে এইভাবে যদি আমরা এই কাঠিকে ধরে, এটা আমাদের অক্ষ, হ্যাঁ, একে কেন্দ্র করে আমরা যদি এভাবে ঘুরি, তাহলে ঘূর্ণন গতি পাওয়া যাবে। তাহলে আমরা দুটো গতি পেয়ে গেলাম, চলন গতি, ঘূর্ণন গতি। চলন গতির আমরা উদাহরণ বলতে পারবো, সোজা পথে যদি আমরা সরল রেখায় যাই, সরল রেখা রৈখিক গতি বলি, বক্র পথে বক্র রৈখিক গতি বা বক্র গতি বলি। আর ঘূর্ণন গতি আমরা জানলাম যে ফ্যানের পাখা বা ফ্যানের যে গতি, এটাকে বলি আমরা ঘূর্ণন গতি। তো এখন আসো সাইকেলের চাকার যে গতি, এটা একটু খেয়াল করো। এখানে কি হচ্ছে, এখানে সান্টা ক্লজ একটি সাইকেলের জোরে কোথাও যাচ্ছে। সাইকেলের চাকাটি তার নিজের ব্যাসার্ধের উপরেও ঘুরছে, আবার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তার নিজের ব্যাসার্ধের উপরেও ঘোরে এবং একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে একসাথে, ঘূর্ণনও হচ্ছে, চলনও হচ্ছে। এই গতি যেমন ঘূর্ণন আছে, তেমনই আছে চলন। এটি হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলি আমরা। এখানে ঘূর্ণন এবং চলন, আগে যে দুটো গতি আমরা পড়ে আসলাম, সেই দুটো গতির সমন্বয় হচ্ছে এই গতিটি। এই ধরনের গতিকে আমরা বলি জটিল গতি। জটিল গতির আরেকটি উদাহরণ আমরা দেখি। আমরা জানি আমাদের পৃথিবী সূর্যের চারপাশে যখন ঘুরে, সূর্যকে কেন্দ্র করে যেমন ঘুরছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, আবার তার নিজের অক্ষের উপরেও ঘুরছে। তাহলে এই ধরনের এখানে দুটো চলন এবং ঘূর্ণন, দুটি কাজ একসাথে হচ্ছে। যেখানে ঘূর্ণন এবং চলন একসাথে কাজ করে, অর্থাৎ যখন কোনো বস্তু একটি কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে, তখন সেই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। আমাদের উদাহরণগুলোর সাথে আমরা সংজ্ঞাগুলো একটু মিলিয়ে নেব এবং চিন্তা করব যে আসলে এখানে কিভাবে কাজগুলো হচ্ছে। একবার ঘুরছে ঘূর্ণন এবং চলন, সাথে দূরত্ব অতিক্রম করছে। এই জন্য যেহেতু দুটো গতির সমন্বয় এই গতিটা, এটাকে আমরা বলি জটিল গতি। আর সংজ্ঞাকারে লিখলে আমরা এভাবে লিখবো। তোমাদের বইয়ের সংজ্ঞাগুলো আছে। তারপরেও আমি আরেকবার তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি, যেখানে ঘূর্ণন ও চলন একসাথে কাজ করে, অর্থাৎ যখন কোনো বস্তু একটি কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে, তখন সেই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। আশা করি একটু জটিল মনে হলেও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ঘড়ির কাঁটার গতিটা একটু দেখবো, যে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে। তো ঘড়িতে আমরা কি দেখি, একটি কাঁটা তার একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বারবার ঘুরে আসে। হ্যাঁ, একই বৃত্তে বারবার সে পুনরাবৃত্তি ঘটায়, তার ঘূর্ণনটা
একটা অক্ষকে কেন্দ্র করে বারবার পুনরাবৃত্তি ঘটায় সে, অর্থাৎ ঘড়ির কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে, অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। আবার আমরা ফ্যানের বেলায় দেখলাম যে পাখার ডানাগুলো একটা কেন্দ্রকে বারবার একই পথে অতিক্রম করে। ফ্যানের গতিটাও কিন্তু একই রকম ছিল, একটা কেন্দ্রকে, একটা অক্ষকে কেন্দ্র করে, একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার তার পাখাগুলো ঘুরছিল। ওই বারবার ঘোরার যে বিষয়টা, এটাকে যদি আমরা এখানে মেলাই তাহলে এই ঘড়ির গতি আর এবং ফ্যান পাখার গতি একই ধরনের গতি। এই ধরনের গতিকে আমরা যদি সংজ্ঞায়িত করি, এইভাবে লিখতে পারি, কোন গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে, গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে, অর্থাৎ ঘূর্ণন গতির থেকেই কিন্তু আমাদের এখানে পর্যাবৃত্ত গতিটা এসেছে। গতিশীল বস্তু যখন একই পথ বারবার অতিক্রম করছে, তখন এই গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। আবার বলি, একই পথ যদি বারবার অতিক্রম করে কোনো গতিশীল বস্তু, তখন সেই গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটাও এখানে পর্যাবৃত্ত গতি, আবার আমাদের ফ্যানের পাখা কিন্তু পর্যাবৃত্ত গতি। তাহলে ফ্যানের পাখাকে আমরা দুই জায়গায় পেলাম, ঘূর্ণন গতিতেও পেলাম, পর্যাবৃত্ত গতিতেও পেলাম। এখানে একটি কাজ তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা, একটি কাজ চিত্র 10-এর 9। এই কাজটা তোমরা বাসায় করতে পারো। টেবিলের উপর এভাবে হাত দিয়ে চেপে ধরে একটি স্কেলকে, হ্যাঁ আমাদের রুলার বা স্কেল যদি থাকে, স্টিলের স্কেল হলে খুব ভালো হয়, পরীক্ষাটা খুব ভালো বোঝা যায়। আমরা ক্লাসে এটা করতে পারি, নিজেরা বাসায় করতে পারি। তো আমরা কি করতে পারি, এখানে এটাকে যদি এভাবে ধরে, স্কেলটাকে এখানে ধরে এভাবে টেনে ছেড়ে দাও, তাহলে কি হবে, স্কেলটা একবার উপরের দিকে যাবে, একবার নিচের দিকে যাবে, এরকম ভাবে সে কাঁপতে থাকবে, উপর নিচ। তো এটা আমরা করে দেখব, নিজেরা বাসায় করে দেখব। এখানে আরেকটা ছবি আমি দিয়েছি, যেটি এটিও তোমাদের বইয়ের একটি কাজের মধ্যে আছে, 10-এর 10। এখানে আমরা একটি গতি পাবো। আগেরটাও যেরকম ছিল এটাও এরকম ছিল। এখানে কি করেছি, একটি দণ্ডের মধ্যে একটা বই চাপা দিয়ে, টেবিলের উপর বই চাপা দিয়ে একটি দণ্ড, তার মধ্যে আমরা যদি সুতা দিয়ে একটি বল বা ছোট একটি বস্তুকে বেঁধে দিই সুতা দিয়ে, এবং এটাকে যদি ছেড়ে দেই, তাহলে কি করবে, এরকম দুলতে থাকবে, একবার এই পাশে একবার এই পাশে, এখানে ঠিক যেরকম হচ্ছে, একবার এই পাশে একবার ওই পাশে। আমাদের স্কেলটি যখন আমরা ছেড়ে দেব, এভাবে ধরে ছেড়ে দিই, তখনও সে একবার উপরে একবার নিচে, মানে এক পাশ আরেক পাশ, ঠিক এইভাবে এরা নড়াচড়া করে। তো এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি বা দোলন গতি। আমি এখানে রেখা দিয়ে স্থান দুটো দেখিয়ে দিয়েছি। টেবিলের এক প্রান্তে ঝুলে দেওয়া দুটি পাথরটি স্থির অবস্থানে দুই দিকে দুলছে, এটিকে বলা হয় দোলন বা স্পন্দন গতি। তাহলে এটি তো একই অবস্থা, আমরা যখন দোলনায় চড়ি একবার সামনে একবার পেছনে যাই, তো দোলনার এই গতিটাও হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। তাহলে এটাকে আমরা সংজ্ঞা আকারে যখন লিখব, আমরা এইভাবে বলতে পারি, দোলন গতি বা স্পন্দন গতি হচ্ছে সেই গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে, একটা নির্দিষ্ট অবস্থানের অগ্র এবং পশ্চাৎ, আগে এবং পেছনে চলে, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থান আগে তাকে তার মাঝে থাকবে, তার আগে পিছে সে চলবে, এরকম যদি গতি হয়, তখন এই ধরনের গতিকে আমরা বলি দোলন গতি বা স্পন্দন গতি। তো এখন নিশ্চয়ই তোমরা আমার সাথে গতির প্রকার ভেদগুলো সবগুলো খেয়াল করেছো। আমাদের পাঠটা খুব বেশি বড় নয়, আমাদের গতিগুলো খুব সহজেই আমরা আসলে বুঝে যাই। আমরা 5 ধরনের গতি দেখলাম, আমি আরেকবার একটু রিপিট করে তারপর তোমাদেরকে একটু এই কাজে নিয়ে যেতে চাইছি। আমরা প্রথম 5 ধরনের গতির নাম দেখলাম, জটিল গতি, ঘূর্ণন গতি, চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। তো এর মধ্যে আমরা প্রথম চলন গতি দেখলাম কি, একটা বস্তু যখন একই বিন্দু তার একই সময়ে একই দিকে
একই বিন্দু দূরত্ব অতিক্রম করে, একই রকম সম দূরত্ব অতিক্রম করে বস্তুর বিন্দুগুলো, তখন এই ধরনের গতিকে আমরা বলি চলন গতি। চলন গতি যদি সরল পথে হয় তাহলে আমরা বলি সরলরৈখিক গতি, যদি বাঁকা পথে হয় বা বক্র পথে হয় তখন বলি বক্র গতি। তারপর আমরা পেলাম জটিল গতি, ঘূর্ণন গতি, ফ্যানের পাখার গতি। একটা অক্ষকে কেন্দ্র করে ফ্যানের ডানাগুলো বিভিন্ন ব্যাসার্ধে বারবার ঘুরে আসছে, এই ধরনের গতিকে আমরা বলছি ঘূর্ণন গতি। এরপর পেলাম সাইকেলের চাকার যে গতি, অর্থাৎ জটিল গতি। ঘূর্ণন এবং চলন একই সাথে আছে, এখানে পৃথিবীর গতিটাও জটিল গতি, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের গতিটাও জটিল গতি। তারপর আমরা পেলাম ঘড়ির কাঁটার গতি। এখানে ঘড়ির কাঁটার গতি কি করে, একটি অক্ষকে কেন্দ্র করে বারবার পুনরাবৃত্তি ঘটায় তার গতির, এবং এর সাথে আমাদের ফ্যানের পাখার গতির একটা মিল আছে, একই অক্ষে বারবার পুনরাবৃত্তি ঘটায়। এই ধরনের গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তারপর আমরা পেলাম স্পন্দন গতি বা দোলন গতি, এই যে দোলনার যে গতিটা, অর্থাৎ একটা অক্ষকে কেন্দ্র করে এর আগে পেছে যদি কোনো জিনিস স্থান পরিবর্তন করে তখন এটা এই ধরনের গতিকে আমরা বলি স্পন্দন বা দোলন গতি। তো এই ছিল আমাদের 5 ধরনের গতি, এবং যে কাজগুলো আছে কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করলে আসলে আমার ক্লাসে একটু সময় বেশি লাগে। তো যেহেতু আমরা এখানে প্র্যাকটিক্যালি করিনি, তোমরা বাসায় কাজগুলো করবে, টেবিলের উপর স্কেল দিয়ে পরীক্ষাটাও করবে, এবং একটা বিন্দু একটা সুতার মধ্যে একটি বল বা একটা রিং কিছু একটা ইটের টুকরো হতে পারে বেঁধে দিয়ে পরীক্ষাগুলো করবে। আর দোলনা তো আমরা নিজেরা এমনিতেও অনেক সময় চলেছি, এর বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। তো এইভাবে পরীক্ষাগুলো যদি আমরা করি তাহলে এর সম্পর্কে গতিগুলো সম্পর্কে আমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে, এবং আমরা লিখতে গেলে নিজের মতো করে বুঝিয়ে গুছিয়ে লিখতে পারবো। এখন এখানে আমি একটু কাজ রেখেছি, তোমরা ব্যাখ্যা সহ খাতায় লিখতে হবে না, শুধু নামগুলো যদি আমার সাথে বলতে পারো তাহলে খুব ভালো হয়। ক্লাসে আমি অবশ্যই একটু সময় দিয়ে এই কাজটা করাই। এখানে প্রথম একটি গতি, একটি উইন্ডমিলের মতো একটি ছোট পাখা, আমরা এগুলো দেখি মেলায় কিনতে পাওয়া যায়, ছোট বাচ্চারা খুব পছন্দ করে, এইভাবে ঘুরছে। তারপরে এখানে একটি সুতা দিয়ে ঝোলানো একটি ঘড়ির যে ভেতরে যে কাঁটাটা থাকে পেন্ডুলাম তার মতো দুলছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, হাতের লেখা। হ্যাঁ, এখানে কি হচ্ছে, একজন কিছু একটা লিখছে, একটা কিছু লিখছে, এবং এই লেখাটা কোন ধরনের গতি হতে পারে একটু চিন্তা করে তোমরা এগুলোর নামগুলো একটু বলো বা লেখো। আশা করি আমার সাথে তোমরা এই কাজটা করতে পারবে। যখনই ক্লাসটা করতে বসবে তখনই অবশ্যই এই নামগুলো তোমরা মুখেই বলো অথবা লিখো, যেভাবেই হোক এটা করবে। তো আমরা কি কি পাই, এই গতিটাকে আমরা কি বলতে পারি, একই অক্ষের চারদিকে এভাবে ঘুরছে, ফ্যানের গতির সাথে যদি আমরা মিলাই তাহলে এটাকে কি বলবো, ঘূর্ণন গতি। আর এটি দোলন গতি। আর হাতের লেখাটা এটি হচ্ছে বক্র গতি। হ্যাঁ, চলন গতির উদাহরণ এটা, কিন্তু হাতের লেখাটা একটা সরল পথে যায়নি, বেঁকে বক্র পথে বিভিন্নভাবে বেঁকে বেঁকে গেছে, এই জন্য আমরা বলছি এটাকে বক্র গতি। চলন গতির উদাহরণ এটা, তবে এটা বক্র গতি। আমি এখানে কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, একটু মূল্যায়নটা আমরা দেখে আসি। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? যদি আমার সাথে তোমরা এতক্ষণ ক্লাসে থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যে পর্যাবৃত্ত গতি। চলন গতির উদাহরণ কোনটি? সাইকেলের চাকার গতি, বৈদ্যুতিক পাখার গতি, না ঘড়ির কাঁটার গতি, নাকি টেবিলের ড্রয়ারের গতি? চলন গতি টেবিলের ড্রয়ারের গতি, টেবিল যখন আমরা টান দিয়ে বের করি। এখানে আমার ঘড়ির কাঁটার গতির উপরে চলে গেছে অ্যানিমেশনটা, এটা হবে টেবিলের ড্রয়ারের গতি। বৈদ্যুতিক পাখার গতি কোনগুলো হতে পারে? সরল গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। বৈদ্যুতিক পাখার গতি আমরা দেখেছি দুটোতে পড়ে, ঘূর্ণন গতিতেও পড়ে, পর্যাবৃত্ত গতিতেও পড়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 এবং 3। তো এই ছিল আমাদের গতির মোটামুটি আলোচনা প্রকারভেদ নিয়ে। এখন আমরা বাড়িতে
তোমার জন্য কি কাজ দেবো দেখো। তোমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গতির মধ্যে কমপক্ষে 5টি গতির কোনটি কোন গতি এবং কেন লিখে আনবে। আসলে এখানে তো ক্লাসে যখন বলি তখন লিখে আনতে বলি, তোমরা বাসায় লিখবে। হ্যাঁ, যে কোনটি কোন ধরনের গতি, তোমার চোখের সামনে যে ধরনের গতিশীল কাজ হচ্ছে বা চলছে এগুলোর উদাহরণ সহ লিখবে এবং ব্যাখ্যা করবে যে এটি কেন এই গতি। হ্যাঁ, কোন যদি হয় ঘূর্ণন গতি, কেন এটা ঘূর্ণন গতি ব্যাখ্যা করবে। যদি হয় চলন গতি, কেন চলন গতি সেটি ব্যাখ্যা করবে। এইভাবে বিভিন্ন ধরনের গতি প্রকারে তোমরা নিজেরা অনুশীলন করবে। তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আমাদের আজকের ক্লাস আসলে কিছুটা আগেই, নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেল। সবাই আবারও সুস্থ থাকো, সুন্দর থাকো পরবর্তী ক্লাস পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।